ছোট্ট দুটো প্রশ্ন আছে যে আপনাদের আপনি এত ব্যস্ততা কাটাচ্ছেন দিনগুলো, আমরা যে চ্যানেলেই দেখে মানে খুলি সেখানেই দেখে আপনি অভিনয় করছেন, আপনি এই সময়গুলো কি করে ম্যানেজ করতে পারেন? সময়, হ্যাঁ, আগের চেয়ে অনেক বেশি কাজ করছি। অ্যাকচুয়ালি একটা জিনিস আমি বুঝি, কাজ করলে ভুল হয়, কাজ না করলে ভুল হয়। তো বেশি কাজ করলে বেশি ভুল হয়, কম কাজ করলে কম ভুল হয়। আমি অনেক বেশি কাজ করছি, তাতে করে বোধহয় বেশি বেশি ভুল হয়ে যাচ্ছে। আর সময় বলতে, হ্যাঁ, দিন রাত কাজ করতে হচ্ছে, এছাড়া উপায়ও নেই। কারণ একটা দিক আছে অর্থনৈতিক দিক, আরেকটা দিক হচ্ছে এই কাজটা করতে করতে এই জগতে এমন সমস্ত মানুষ যারা আছেন, কাজ করছেন, তাদের সবার সাথে একটা অদ্ভুত সম্পর্ক হয়ে গেছে। তারা যখন বলে যেটা করতে হবে, করে দিতে হবে, না না করেও তারপরে করে ফেলতে হয়। তবে মাঝে মাঝে মনে হয় যে একটু বেশি কাজ কোথায় করছি, এত বেশি না করাটা বোধহয় ভুল। কাজ বেশি করলে বেশি ভুল হয়ে যাবে, তো বেশি ভুল না করাই জীবনে উচিত বলে মনে করি আমি। আপনি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের একজন কি বলবো, একজন শুধু পক্ষের লোকই না, আপনি একজন বড় মাপের একজন। ইদানিং আমি গত পরশুদিন পত্রিকায় দেখলাম, যদিও এটা রাজনৈতিক প্রশ্ন, কিন্তু রাজনৈতিক প্রশ্নকে এটা নেওয়া যায় না। স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের লোক যারা আছে তাদের কাছে এটা রাজনৈতিক প্রশ্ন বলে আমি মনে করি না। আপনি দেখছেন হয়তো বা একজন মন্ত্রী বলছেন যে যুদ্ধাপরাধীদের বিচার, বিশেষ করে জামাতের যে রাজনৈতিক যে তাদের কর্মকাণ্ড, এটা বাতিল করা সম্ভব নয় এই মুহূর্তে। আপনি দেখছেন হয়তো। আমার বক্তব্য হচ্ছে যে যদি সেরকম আইন সত্যিই থেকে না থাকে, কারণ এই ব্যাপারে তো আইনগত দিক নিয়ে আমার অত জ্ঞান নেই, আমি আইন বিষয়ে বলতে পারবো না। সেরকম যদি সত্যি কোনো না থেকে থাকে, সেটা তৈরি করা সম্ভব। আমি এভাবে ভাবি যে দলটি আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে, এবং সেই সময় আমাদের জনজীবনে যে অবস্থায় যে মানবাধিকার লঙ্ঘন করে যে সমস্ত কর্মকাণ্ড করেছে, এবং সেটা শুধু ব্যক্তি হিসেবে নয়, দলগতভাবে জামাত ইসলাম একটা দল হিসেবে তারা যেটা করেছে, যে সিদ্ধান্ত নিয়ে তারা করেছে, এখন আমাদের দেশের যে আইন কানুন আছে তা দিয়ে যদি সেটা বিচার সেভাবে, বা তাদেরকে কী বলে, জামাত ইসলামকে রাজনীতি থেকে মানে বের করে দেওয়া বা ব্যান করে দেওয়া সম্ভব না হয়, সে আইনটা করা হোক। এটা তো আইন করা, একটা দেশ, আইন তো মানুষের জন্যে, তাই না? মানুষের সে আইনটা যদি না থেকে থাকে, সে আইনটা করা হোক, করে তারপরে সেটা কার্যকর করা হোক। এটা তো বিষয়। আমাদের দেশে যে আইনগুলো আছে, সে আইনগুলোকে তৈরি করা হয়েছে নাকি? কিন্তু আসমান থেকে পড়েনি। তো সেইভাবে আইন তৈরি করে যদি না থাকে, সেটা করা হোক, তাহলেই তো ঝামেলা মিটে যায়। আমার সর্বশেষ প্রশ্নটা হলো যে যুদ্ধাপরাধীদের বিচার কি আদৌ হবে, না এখানেই শেষ হয়ে গেল? এটা বলা মুশকিল, কারণ যুদ্ধাপরাধীদের বিচার তো হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে না, এই কথাটা তো সঠিক নয়। হচ্ছে, হ্যাঁ, একটা জিনিস মনে হতে পারে যে এত দীর্ঘ সময় লাগছে কেন। কারণ আমার কাছে যেটা মনে হয় যে কী বলে, প্রক্রিয়ায় হচ্ছে যে সারা বিশ্বের কাছে এটা একেবারে পরিষ্কার করে রেখে, যে হঠাৎ করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। যে সমস্ত সুযোগ সুবিধা যত কিছু দিয়ে, যারা এই মানে কি বলবো, যাদের বিচার হচ্ছে তাদেরকে যত সুযোগ সুবিধা দিয়ে এই বিচারটা চলছে বা হচ্ছে আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য, আমার মনে হয় যুদ্ধ অপরাধীদের বা মানবাধিকার কী বলে, অপরাধী যারা, মানবাধিকার লঙ্ঘন যারা করেছে, তাদের এত সুযোগ সুবিধা কোথাও পৃথিবীতে দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। তো এটা হয়তো মনে হতে পারে, কিন্তু এটা চলবে, এবং আমার বিশ্বাস এটা কার্যকর হবে। পরিত্রাণ নেই। আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি। একটা প্রশ্নই আমাদের 45 বছর আগে যখন মুক্তিযুদ্ধে আপনি ছিলেন, আজকে 45 বছর পরে আপনি প্রাপ্তিটা পেলেন, আপনি যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করছিলেন, এটা কি আপনি? আমি একটা জিনিস বুঝি না, এই প্রশ্নটা অনেকেই করে, সেটা হচ্ছে আমরা যখন যুদ্ধ করতে গিয়েছিলাম, কী প্রাপ্তি চিন্তা করে যুদ্ধ গিয়েছিলাম? দেশটা স্বাধীনতা, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, এসবই তো একটা সোনার বাংলা তৈরি হবে। সেখানে আমি কি পেলাম আর কে কি পেল না, সেই ভাবনাটা আসা বোধহয়। আমি এই যে মন্ট্রিয়ালের এইখানে দাঁড়িয়ে আজকে আপনার সামনে যে কথাগুলো বলছি, এই দেশটা স্বাধীন না হলে আমি কি এখানে দাঁড়াতে পারতাম? আমি বাংলাদেশের যে মানুষগুলো 1971 সালে তখনকার অবস্থায় বসবাস করত, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে তাদের পরিবারের, বাংলাদেশে যদি 7-7.5 কোটি লোক থেকে থাকে, কয়টা পরিবারের কার কাছে আন্তর্জাতিক পাসপোর্ট ছিল? সারা পৃথিবীময় যে আমাদের বাঙালি জনগোষ্ঠী ঘুরে বেড়াচ্ছি, চলছি, একটা আন্তর্জাতিক পাসপোর্ট, এটা চোখে দেখেছে? কয়টা মানুষ দেখেছে তখন?
তো প্রাপ্তি বলতে সবটাই তো প্রাপ্তি। এখন হ্যাঁ বলতে পারে যে অমুকের গাড়ি বাড়ি হয়ে গেল, অমুকের হেলিকপ্টার হয়ে গেল, আপনার হলো না কেন? ওই চিন্তা থেকে তো যুদ্ধ হয়নি, ওই চিন্তা থেকে তো যুদ্ধ হয়ে যে মানুষগুলো, যে ভাইগুলো, যে বোনগুলো শহীদ হয়েছে, জাতিটা হয়েছে, তারা কি পেয়েছে, তাদের কী দিতে পেরেছি, ওইটুকু যদি একটু ভাবি, আমি তো অন্তত স্বাধীন বাংলায় শ্বাসটা নিতে পারি, নিঃশ্বাসটা নিতে পারি। সকালে ঘুম থেকে উঠে মনে তো হয় না যে আজকে এই পাকিস্তানি কুকুরদের হাতে নির্যাতিত হতে হবে আমাকে, সেটা তো মনে হয় না। সেটা থেকে তো পরিত্রাণ হয়েছে। তো পুরোটাই পাওয়া, এখানে তো মাইনাস কিছু দেখি না। হ্যাঁ, এটা বলতে পারেন যে আরও দেশটা আরও উন্নত হতে পারত, সেই সোনার বাংলা আরও অনেক সুন্দর হতে পারত। সেটার জন্যই ভবিষ্যৎ প্রজন্ম যারা বেড়ে উঠছে তারা এগিয়ে আসবে। ওই যে এর আগেই বলছিলাম যে যুদ্ধ শেষ হয়নি, এটা চলমান প্রক্রিয়া। সেই যুদ্ধে তারা অংশ নিয়ে তারা এই দেশটাকে একদিন সেই জায়গায় পৌঁছে দেবে। তখন আর কেউ বলতে পারবে না, আমার বিশ্বাস, কী পেলাম আর কী পাই। যুদ্ধের সময় আমার পরিবারের 28 জন লোক হারিয়েছে। ওই উদ্দেশ্যে আপনি আজকে আপনাকে পেয়ে আমি গৌরবিত হতে পারছি। আপনার প্রশ্ন করার অবশ্যই যে অধিকার আছে। যে কষ্ট, যে বেদনা, যে যন্ত্রণা আপনার জীবনে গেছে এবং এখনও চলছে, সেটা যখনই মনে পড়ে ভাবনা, তখন সেই কষ্ট। হ্যাঁ, তারপরেও অনেক কিছু অনিয়ম হয়েছে, এখনও হচ্ছে। যারা বললাম যে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা অনেকে অনেক বড় বড় অবস্থানে পৌঁছেছে। স্বাধীনতার সরাসরি বিরোধিতাকারীরা বাংলাদেশের পতাকা তুলে বাংলার ঘাটে মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছে এবং সেই মুক্তিযুদ্ধে যারা সব হারিয়েছে তাদের তখন